রবিবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ, 4 দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। সাতাশ দিন বন্ধ থাকার পর যাত্রী নিয়ে আন্তনগর ট্রেন চলাচল শুরু, প্রথম দিনে যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন বাজারে আগের চেয়ে কমেছে ডিম, মুরগি ও মাংসের দাম। শিক্ষার্থীদের নজরদারির প্রভাব বলছেন ক্রেতারা। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক মেগা প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকারের তাগিদ। আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। রবিবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এই সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরিত আদেশ জারি করা হয়। এছাড়া স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনার জেরে গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগে গতকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়। রাজধানীর পল্টনে রিকশা চালক হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে। বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, জিজ্ঞাসাবাদের বিষয়ে কতটুকু তথ্য জানা গেল এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি তাদেরকে রশিদুল মামুনের যে আদালতে তোলা হচ্ছে, তারা এখানে রয়েছেন। তারা শামসুল হক টুকু যে সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এর বাইরে যিনি রয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর সৈকত, তাদেরকে পল্টন থানার একটি মামলায়, অর্থাৎ রিকশা চালক হত্যার একটি মামলা, তাদেরকে এখানে আটক করে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে এখন আদালতে তোলা হয়েছে। এবং পল্টন থানার পক্ষ থেকে এখন পর্যন্ত যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং এই 10 দিনের রিমান্ড তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের আইনজীবী দেখতে পাইনি, এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী আমরা কাউকে দেখতে পাইনি। এবং সব মিলিয়ে যদি বলতে চাই, এখনকার যে পরিস্থিতি, তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং সেখানেই একটু পরেই যে যিনি আছেন আইনজীবী, যিনি বিচারক আছেন, তিনি কিন্তু সেই ঘোষণা দিবেন। তার আসলে রিমান্ড 10 দিনের রিমান্ড কতদিন রাখবেন সেটা কিন্তু তারা বলবেন, সেটি কিন্তু তারা একটু জানাবেন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে একটু আগেই তাদেরকে সেই আদালতে 27 নম্বর আদালতে তোলা হয়েছে এবং পল্টন থানার পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এবং আমি যতটুকু খবর পেয়েছি যে এই তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো আইনজীবী দাঁড়ায়নি, এবং এছাড়া তাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী আমরা দেখতে পাইনি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তাদেরকে আদালতে তোলা হয়েছে। একটু পরেই যে বিচার শুনানি হবে, তারপর আসলে বোঝা যাবে তাদেরকে কতদিনের রিমান্ড দেয়। আমরা যতটুকু ধারণা করে নিচ্ছি, এখন পর্যন্ত যেহেতু কোনো আইনজীবী নেই, 10 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে, তাদেরকে 10 দিনের রিমান্ডই মঞ্জুর করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ। মোহাম্মদ ওমর ফারুক, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে এই ঘটনার সর্বশেষ জানতে পারবো।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। ঝালকাঠিতে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল শহরের উত্তর তেমুহুনী থেকে দক্ষিণ তেমুহুনীতে গিয়ে শেষ হয়। সুনামগঞ্জে অবস্থান কর্মসূচির পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। এ সময় শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় অংশগ্রহণকারীরা। ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোয় শেখ হাসিনা সহ সব খুনিদের বিচার দাবিতে সাভার, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, শরীয়তপুর, হবিগঞ্জ, নওগাঁ, হিলি, খাগড়াছড়িতে একই কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নাটোরেও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা। দুপুরে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ভোটের জন্যই আন্দোলন করছে বিএনপি। দ্রুত দেশের মাটিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমানও অংশগ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় নির্বাচনে অংশ না নেয়া প্রসঙ্গে বিগত সরকারের সমালোচনা করেন দুলু। একই সাথে কোনো বিশৃঙ্খলা না করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যে ভোটে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবে, যে ভোটে তারেক রহমান অংশগ্রহণ করবে, যে ভোটে ডাক্তার জুবাইদা রহমান অংশগ্রহণ করতে পারবে, যে ভোটে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভোটে অংশগ্রহণ করতে পারবে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। এর আগে মিছিল নিয়ে এতে যোগ দেয় তারা। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি সহ 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। বরিশালে ঘণ্টাব্যাপী ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচিতে বক্তারা ছাত্র হত্যার ঘটনায় শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। ছাত্র জনতাকে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল হয়েছে। জামালপুরে লং মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজশাহী, নাটোর, নওগাঁ, নড়াইল, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়। একটি কল্যাণকর দেশ না হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন, এই সংগ্রাম, এই বিপ্লব চলমান থাকবে ইনশাআল্লাহ। সেই বিজয় নস্যাৎ করার জন্য তারা আবার পায়তারা করতেছে। তাই আমরা আবার তাদেরকে মেসেজ দিতে চাই যে আমরা বিজয় আনতে পেরেছি, এই দেশ রক্ষাও করতে পারবো। বিভিন্ন প্রশাসনের দায়িত্ব ছিল ওই শেখ হাসিনা সরকারের, শরীয়ত সরকারের, তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মাঠে নেমেছে। যারা সাধারণ ছাত্র জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইকরামুল হক সাজিদের জানাজায় অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় সাজিদের পরিবারের দায়িত্ব নেয়ার কথা জানান নাহিদ। আমরা যারা আন্দোলন করছি, আমরা যারা আছি এখনো, আমরা প্রত্যেকেই সাজিদ। আজকে সাজিদের পরিবার আমার পরিবার। এই পরিবারের দায়িত্ব আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, এই পরিবারের দায়িত্ব আমার। এবং বাংলাদেশের মানুষ সাজিদের জন্য দোয়া করতেছে, বাংলাদেশের সরকার, আমরা সবাই সাজিদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আছি। বঙ্গবন্ধুর 49তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জ সহ কয়েক জেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকাল 7:30টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা 11টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে এবং পরে জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি।
পুষ্পস্তবক অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। এছাড়া শরীয়তপুরের জাজিরায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণকে সতর্ক করে মাইকিং করেছে সেনাবাহিনী। সকালে বিভিন্ন সড়কে সেনাবাহিনী ও পুলিশ এ বিষয়ে প্রচার চালায়। এ সময় জনসাধারণকে মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় উপাসনালয়ে ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বলা হয়। কোনো দুষ্কৃতকারী যদি নাশকতার চেষ্টা করে তাহলে সেনা ক্যাম্প ও পুলিশ প্রশাসনকে দ্রুত জানাতেও বলা হয়েছে। সকাল থেকে ঝালকাঠি শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পৌরসভার জরুরি নাগরিক সেবা সহ সরকারি বেসরকারি অফিসগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। টানা 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে চলছে আন্তনগর ট্রেন চলাচল। গত সোমবার থেকে দেয়া হচ্ছে আগাম টিকিট। দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। চট্টগ্রামে ট্রেন যাত্রার প্রথম দিনেই যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। দুপুর 12:30টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে মহানগর এক্সপ্রেস। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যের মোট 8টি ট্রেন চট্টগ্রাম থেকে যাত্রা করবে। নিয়মিত টিকিট বিক্রিও স্বাভাবিক রয়েছে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে বিকালে পদ্মা ও রাত 11:20 ধূমকেতু ট্রেন ছেড়ে যাবে। এছাড়া পঞ্চগড়ের উদ্দেশ্যে রাত 9:15 ছেড়ে যাবে বাংলা বান্ধা ট্রেন। দুপুর 1টায় 61 যাত্রী নিয়ে বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বেনাপোল এক্সপ্রেস। দেশের পরিস্থিতি ভালো ছিল না, তাই একটু ভয়ে ছিলাম, কিন্তু আসার পর দেখলাম যে পরিস্থিতিটা অনেকটাই নীরব, শান্ত, তো ভালো লাগছে এসে। খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে যাচ্ছি, আশা করি এইভাবেই চলবে। বাসে কম যাওয়া আশা করি, তো সেই ক্ষেত্রে আমার খুব ভালো লাগছে যে ট্রেন সকল কোয়ালিটির ট্রেনগুলো চালু হয়ে গেছে। সকল রোডে ইন্টারসিটি ট্রেন চলাচল শুরু হয়েছে। আমাদের টিকিট বিক্রি স্বাভাবিক, সব ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। আমাদের অনলাইন টিকিট অনলাইনে, কাউন্টারে অনেকে কাউন্টার টিকিট কাটতে পারবে। অনেকদিন বন্ধ থাকার পর আজকে প্রথম চালু হলো। বেশ স্বাভাবিক, যাত্রী স্বাভাবিক আছে, আলহামদুলিল্লাহ সব ট্রেন টিকিট বিক্রি হয়ে গেছে। আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, বেশ কিছুদিন বন্ধ থাকার পর চালু হয়েছে আন্তনগর ট্রেন। আমরা সকাল থেকেই দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। ট্রেনের কি শিডিউল মেনে চালানো সম্ভব হচ্ছে কিনা, আর যারা যাতায়াত করছেন তাদের বক্তব্য কি? আজকে আন্তনগর ট্রেন সকাল থেকে চট্টগ্রামে আমরা প্রতিবেদনে যেমনটা শুনছিলাম, দুপুর 12:30টার শুরু হয়েছে মহানগর এক্সপ্রেসের মধ্য দিয়ে, এবং একটু পরে এখানে আপনি দেখছেন সোনার বাংলা এক্সপ্রেস, যেটা ঢাকার উদ্দেশ্যে 4:45 এখান থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে। আপনি দেখছেন নিশ্চয়ই সেখানে যাত্রীদের তারা উঠছেন, এবং আমরা আলাপ করেছিলাম যারা কর্তৃপক্ষ আছে, তারা বলছেন সবগুলো আসলে সিট তারা ইতিমধ্যে আসলে বরাদ্দ হয়ে গেছে, এবং যে ট্রেনগুলো ইতিমধ্যে ছেড়ে গেছে চট্টগ্রাম স্টেশন থেকে, এবং যেগুলি যাবে আজকে বলা হচ্ছে মোট 8টা ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। সবগুলো ট্রেনে আসলে যাত্রী একদম পরিপূর্ণ বলছে তারা, এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও আসলে অত্যন্ত খুশি, যেহেতু অনেক দিন তারা এই ট্রেন ভ্রমণ করতে পারেননি, এবং যেহেতু নিরাপদ এবং আরামদায়ক পরিবহন হিসেবে ট্রেন খুবই আসলে জনপ্রিয়। সে ট্রেন এতদিন বন্ধ থাকার কারণে অনেকের মধ্যে অস্বস্তি ছিল, ভোগান্তি ছিল, বেকায়দায় ছিল। তারা আজকে খুশি মনে সবাই ট্রেনে উঠছে, এবং একটা কথা বলতে চাই, আজকে সকালে যেটা সুবর্ণ এক্সপ্রেস এবং যেটা প্রভাতী এক্সপ্রেস, সেগুলি আসলে আজকে যায়নি, এবং কর্তৃপক্ষ বলছেন আগামীকাল সকাল থেকে সবগুলি শিডিউল মেনে সব ট্রেন চলবে, এবং আজকে 12টার পর থেকে যে সমস্ত ট্রেন আছে, রাতে তুরুনা আছে, যেগুলি ট্রেন আছে, কিংবা
সিলেটগামী যে সমস্ত ট্রেন আছে সবগুলি শিডিউল মেনে চলবে এবং যথাসময়ে ছাড়বে এখান থেকে। এবং যে সমস্ত ট্রেন আগামীকাল আজকে ছাড়েনি সকালে সুবর্ণ এবং প্রভাত এক্সপ্রেস, সেগুলো সকাল থেকে আগামীকাল সূচি মেনেই নিয়ম মতো সবগুলো ছেড়েছে এবং ইতিমধ্যে সবগুলো ট্রেনের টিকিট বুকিং হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আলমগীর সবুজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি সিলেটের পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, আপনি চট্টগ্রামের পরিস্থিতি শুনছিলেন। সিলেটে কি অবস্থা? সেখানে কি যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন কিনা, যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল রেল চলাচল? দেখুন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজকে কিন্তু আন্তনগর ট্রেন সার্ভিস সিলেটে শুরু হয়েছে। তবে সিলেট থেকে কিন্তু আজকে রাত 10টায় কেবলমাত্র উদয়ন এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এই ট্রেনের টিকিটও কিন্তু অনেক আগেই বিক্রি শুরু হয়েছে। পাশাপাশি সকালবেলা কিছুটা কাউন্টারে ভিড় ছিল, তবে এখন কিন্তু কাউন্টার একদমই ফাঁকা। পাশাপাশি এই যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনও কিন্তু অনেকটাই ফাঁকা। পাশাপাশি আমরা কথা বলেছিলাম এখানকার যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন তার সঙ্গে। তিনি বলছেন যে আগামীকালকে থেকে সিলেটে যে ট্রেনগুলো রয়েছে, আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যথারীতি সেগুলো সময় মতো ছেড়ে যাবে এবং আজকে কেবলমাত্র উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত 10টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয়ে এখানকার যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে ট্রেনের যাত্রা হচ্ছে অত্যন্ত স্বস্তিদায়ক, সেই কারণে আবার পুনরায় যখন এই ট্রেন সার্ভিস চালু হলো সেক্ষেত্রে তাদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। এবং কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে আসলে যাত্রীদের নিরাপত্তা কিংবা ট্রেনের নিরাপত্তা ব্যবস্থার জন্য, স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার জন্য রেলওয়ে পুলিশ এখানে কাজ করছে, আনসার বাহিনীর সদস্যরা কিন্তু যথারীতি এখানে কাজ করছেন। পাশাপাশি আরেকটি বিষয় আমরা এর আগে দেখতে পেরেছি যে এখানকার যে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই কাউন্টার কিংবা চেয়ার টেবিল সেগুলো কিন্তু ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল, সেগুলো সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এর বাইরেও আসলে আমরা যাত্রী সাধারণের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক করা হয়, যাতে করে এই ধরনের ট্রেন যাত্রা আর বিঘ্নিত না হয়। পাশাপাশি তারা বলছেন যেন ট্রেনের টিকিট পাওয়া নিয়ে যে ধরনের একটি দুষ্প্রাপ্যতা তৈরি হয় সেটি যেন আসলে না হয় এবং কালোবাজারিদের একটি দৌরাত্ম্য রয়েছে সেটিও যেন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপের মাধ্যমে বন্ধ করা যায়, এই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করছেন যে আসলে ট্রেনের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের যারা লোকাল প্রশাসন রয়েছেন, স্টেশন ম্যানেজার থেকে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের একটি জোর নজরদারি এক্ষেত্রে কিন্তু প্রয়োজন। এর বাইরেও আসলে ট্রেনের যে যাত্রাটি সেটি আবার পুনরায় শুরু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেটি নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে তারা ট্রেনের যাত্রাটি করতে পারবেন সেই প্রত্যাশা তাদের। সবকিছু মিলিয়ে ট্রেন চলাচল নিয়ে সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় পৃথক 2টি হত্যা মামলা করা হয়েছে। সকালে নিহত কলেজ শিক্ষার্থী আফনান হোসেনের মা ও সাব্বির হোসেনের বাবা বাদী হয়ে সদর থানায় পৃথক 2টি হত্যা মামলা করেন। পুলিশ জানায় 2টি মামলায় আসামি করা হয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ও পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 1066 জনের বিরুদ্ধে। এর আগে 4 আগস্ট সকালে শহরের ঝুমুর সিনেমা হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু নিজ বাসভবনের ছাদ থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে আফনান ও সাব্বির সহ 4 জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এতে গুলিবিদ্ধ হয় অন্তত 2 শতাধিক শিক্ষার্থী। এ সময় সালাউদ্দিন টিপুর 2টি বাড়িতে আগুন দিলে যুবলীগের 7 নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করে ছাত্র জনতা। পঞ্চগড়ের অটোয়ারিতে মা ও 2 ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে উপজেলার বলরামপুরে নিজ বাড়িতে খুন হন তারা। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে তারা।
বুধবার রাত 11টার দিকে কাপড় ব্যবসায়ী সেলিম শেখ দোকান থেকে ফিরে দেখেন বাড়ির মূল দরজা খোলা। ঘরে ঢুকে দেখেন ভয়াবহ এক দৃশ্য। দরজার পাশে পড়ে আছে 9 বছরের ছেলে সাইহামের রক্তাক্ত মরদেহ। কিছুটা দূরে স্ত্রী তাসলিমা ও আরেক ছেলে সৈকতের মরদেহ। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। সেলিম শেখের বাড়ি থেকে আশেপাশের বাড়িঘর কিছুটা দূরে হওয়ায় ঘটনা কেউ টের পাননি। ছোট বাচ্চা বোধহয় বুঝতে পারছে যে আমার বাবা বাজার থেকে আসছে, সে দরজা খুলতে গেছে, তাকে চটাইছে, তার মা সে আটকাতে গেছে, হয়তো সেভাবে তার মাকে চটাইছে, পাশের ছেলেটাকেও চটাইছে। নৃশংস ঘটনা। এটি আমাদের বলরামপুর তথা আটোয়ারি উপজেলায় এটি প্রথম, আমাদের ইতিপূর্বে কোনো ঘটনা ঘটে নাই। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় মরদেহ। সিআইডি টিম আমাদেরকে হেল্প করতেছে। আমরা এটা পুরা ক্রাইম সিন করে আমরা এই বিভিন্ন তথ্য সংগ্রহ করে এটা যাচাই বাছাই করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা তদন্ত করব। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে যোগ দিয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, কে বা কারা এই মা এবং 2 ছেলেকে হত্যা করেছে, এখন পর্যন্ত কিছু জানা গেল কিনা? জি, আসলে আমি শুরুতেই যদি বলি যে গতকালকে রাতে আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের যে ঘটনাটি ঘটেছে এটি বলা যায় ভয়াবহ একটা নৃশংস ঘটনা। তার কারণ ইতিপূর্বে কিন্তু একই পরিবারের মা এবং 2 ছেলে অর্থাৎ একই পরিবারের 3 জনকে এভাবে পঞ্চগড়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেনি। তো আমরা দেখেছি গতকালকে ওই এলাকার কিন্তু যারা প্রতিবেশী ছিল মানুষজন, সাধারণ মানুষজন ছিল, তারাও কিন্তু তাদের মধ্যে একটা শোকাবহ আমরা দেখতে পেয়েছি এবং সকলেই আসলে কান্না না করে তারা কেউ যেতে পারেননি। আমরা দেখেছি যে মরদেহ একটি ঘরের মধ্যে বিচ্ছিন্নভাবেই ছিল এবং গোটা ঘর ফ্লোর জুড়েই কিন্তু রক্ত ছিল। রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে পুলিশ। তো কিছুক্ষণ আগে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার SM সিরাজুল হুদা তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন যে তারা ঘটনার পরপরই কিন্তু তারা শনাক্ত করতে পেরেছেন কারা এই দুষ্কৃতিকারী। এটি আসলে গতকালকে বলা হচ্ছিল এবং আজকেও বলা হয়েছে যে এটা পূর্ব শত্রুতার জেরের কারণেই ঘটনাটি ঘটেছে। তো পুলিশ সুপার সিরাজুল হুদা যিনি যেটা জানালেন, তিনি বললেন যে এই ঘটনায় 4 জন যুবক জড়িত। এই 4 জনের সাথে যিনি শিশুদের বাবা শেখ সেলিম, তিনি কিন্তু একটি মুরগির খামার ছিল তার, এই খামারে 4 জন চাকরি করত। যাই হোক, কোনো কারণে হয়তোবা তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল। এই ক্ষোভ ছিল দীর্ঘদিন থেকে তার উপর। তো এই 4 জনের মধ্যে একজন হলো নবীন ইসলাম জাহিদ, তাকে কিন্তু রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে যে তাদের সাথে সেনাবাহিনীর সহযোগিতা ছিল। বাকি 3 জনকে কিন্তু তারা খোঁজ করছে এবং পুলিশ সুপার নিশ্চিত করছেন আমাদের যে এই 3 জনকে তারা খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবেন। এবং এই পর্যন্ত নবীনের যে স্বীকারোক্তি, তার স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু এই কিলিং মিশনে কিন্তু আসলে 4 জনেই ছিল। তারা পরিকল্পনা করে তার বাড়িতে গিয়ে হামলা করে 2 ছেলে এবং তার মাকে, 3 জনকেই তারা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এবং পোস্টমর্টম চলতেছে। এখন পর্যন্ত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি। এই ছিল পঞ্চগড়ের আটোয়ারিতে হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ। সহকর্মী শফিকুল ইসলাম জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে। চট্টগ্রাম প্রেস ক্লাবে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন 20 সাংবাদিক। বুধবার সন্ধ্যায় প্রায় 3 ঘণ্টা প্রেস ক্লাবে 40 সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা জানান, একদল দুর্বৃত্ত প্রেস ক্লাবের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় উপস্থিত সাংবাদিকদের মারধরও করে তারা, তছনছ করে গুরুত্বপূর্ণ নথি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, শিক্ষক ও আনসার সদস্যদের সাথে নিয়ে এই অভিযান চালানো হয়। এ সময় হলগুলো থেকে বিপুল পরিমাণ লোহার পাইপ, রড, রামদা, হকস্টিক, চাকু ছাড়াও উদ্ধার হয় মাদকদ্রব্য।
পরে এসব অস্ত্র ও মাদক সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার তাজউদ্দিন আহমেদ হল থেকেও দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সাইফুর রহমানের সাথে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের সভায় বুধবার সবগুলো হলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। গত কয়েকদিনের তুলনায় ডিম ও মুরগির মাংসের দাম কিছুটা কমেছে, তবে সরবরাহ কমের অজুহাতে বাড়তি কাঁচামরিচ সহ বেশিরভাগ সবজির দাম। এদিকে শিক্ষার্থীদের নজরদারির ইতিবাচক প্রভাবকে স্বাগত জানিয়ে ক্রেতাদের দাবি, নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে প্রশাসনকে। খুলনায় 3 দিনের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিতে 100 টাকা কমে বিক্রি হচ্ছে 650 টাকায়। 30 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। বগুড়াতে গরুর মাংস 50 টাকা কমে বিক্রি হচ্ছে 700 টাকায়। বাজার করছি, একটা মুরগি পাকিস্তানি লেয়ার কিনতে গেলে 360-380 টাকা কেজি ধরে। বর্তমানে আজকে যা আমি কিনলাম দেখি 300 টাকা করে নিল। হ্যাঁ, ক্রয় ক্ষমতার মধ্যে আস্তে আস্তে আরও কমবে আমি আশা করি। এইভাবে সবসময় যদি একটু তদারকি করেন, আমি আশাবাদী যে সামনের দিকের দিনগুলিতে সব জিনিসই একটা সহনীয় পর্যায়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়, সোনালী মুরগি 300 টাকা। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। কুষ্টিয়াতে গত কয়েকদিনের তুলনায় ডিম ও ব্রয়লার মুরগির দাম কমেছে। লেয়ার মুরগি হচ্ছে 360 টাকা, দেশি মুরগি কম আছে, আগের চেয়ে তুলনায় কম আছে 500 টাকা কেজি। আর আপনার ককও কমছে অনেকটা। চট্টগ্রামে ডিমের দাম 5 টাকা কমে ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, ডিমের হালি 50 টাকা। সিন্ডিকেট ভাঙিয়ে দিচ্ছে কাঁচামালের, এবং মনে করেন যারা সিন্ডিকেট করে ব্যবসা করতে আর সিন্ডিকেটের কোনো ব্যবসা নাই। মুরগি বিক্রি করতেছি 520-30 টাকা। গত সপ্তাহে আমরা দেশি মুরগি বিক্রি করছিলাম আপনার 570-80 টাকা এরকম ছিল। দিন মুরগি এই সপ্তাহ আপনার কমছে, এই সপ্তাহ আপনার 40 থেকে 45 টাকা চল কমছে। কাস্টমার নাই, বেচা কিনা অনেক। দিনাজপুর ও জয়পুরহাটে ডিম ও মাংসের দাম স্থিতিশীল, তবে সরবরাহ কমের অজুহাতে কিছুটা বেড়েছে মাছের দাম। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজার পরিস্থিতির সর্বশেষ নিয়ে জানাতে এই মুহূর্তে জয়পুরহাট ও খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি জয়পুরহাটে, সেখান থেকে আছেন সহকর্মী আবেদুল মোমেন মনে। আবেদুল মোমেন, যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বেশ কিছু জায়গাতেই কিন্তু বাজারে বেশ বড় ধরনের প্রভাব পড়েছে। জয়পুরহাটের কি পরিস্থিতি, আর সেখানে সরবরাহই বা কেমন? দেখুন, গত সপ্তাহে যেখানে বিশেষ করে মাছ এবং মাংসের দাম ছিল একই রকম, গত সপ্তাহে বেশ চড়া দাম ছিল। তবে গত 2 দিন থেকে জয়পুরহাটের গরুর এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গরুর মাংস 650 টাকা থেকে 680 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খাসির মাংস 950 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু দাম কমেছে মুরগির দাম। যেখানে প্রতি কেজি মুরগির দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। ডিমের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ ডিমের প্রতি হালি ডিমের দাম এখানে বিক্রি হচ্ছে 45 টাকা থেকে 48 টাকা। তো এখানে এবং বিশেষ করে ইলিশ মাছের দাম, যেখানে এই নাগালের স্বল্প আয়ের মানুষদের নাগালের বাইরে ছিল ইলিশ মাছ, সেই ইলিশ মাছ কিন্তু কিছুটা কমেছে। যেখানে গত সপ্তাহে ইলিশ মাছের দাম ছিল সর্বোচ্চ 2000 থেকে 2200 টাকা, আর সর্বনিম্ন ছিল 800 টাকা। সেখানে এবারে এখানে 700 টাকা থেকে সর্বোচ্চ 1600 টাকা পর্যন্ত মানে কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ ইলিশ মাছ, দেশীয় জাতের মাছ এবং মুরগির দাম আশানুরূপ কমেছে। এতে বিশেষ করে সাধারণের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। এবং ভোক্তারা বিশেষ করে গরু এবং খাসির মাংসের দাম না কমার পেছনে তারা যে কারণটা দেখিয়েছেন, তারা বলছেন যে খাদ্যের দাম অত্যন্ত বেশি, খাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিন্তু গরুর দাম বিক্রি বেশিতে হচ্ছে, এবং গরুর বেশি দাম বিক্রি হওয়ার কারণে মাংসের দাম বেশি হচ্ছে। সুতরাং গরুর খাদ্যে যদি ভর্তুকি দিয়ে হলেও যদি দাম কমানো যেত, সেখানে খাসি এবং গরুর মাংসের দাম অনেকটা কম হতো, এবং বিশেষ করে ভোক্তা সাধারণের মধ্যে একটা স্বস্তি ফিরে আসতো। তবে সার্বিক দিক দিয়ে যেটা বলা যায়, প্রত্যেকটা বিশেষ করে গরু এবং খাসির মাংস ছাড়া সব জিনিসের দাম কমেছে। খুবই আশার খবর আবেদুল মোমেন মনে, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি খুলনার পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, জয়পুরহাটে যেমনটি দেখছিলাম যে সারা দেশের মতোই বেশিরভাগ জিনিসপত্রেরই পণ্যেরই দাম কমে গেছে। খুলনার কি পরিস্থিতি, আর সেখানে ক্রেতারা বা কি বলছেন?
খুলনার পরিস্থিতি একই রকম, শুধুমাত্র কাঁচা ঝাল ব্যতীত খুলনাতে সবজি এবং মাংস এবং প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা কম দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে খুলনাতে এখন কাঁচা ঝাল গত 3-4 দিন আগের থেকে আরো 20 টাকা বেড়ে 240 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম 5 থেকে 10 টাকা করে কমেছে। যেমন পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 114 টাকা করে এবং প্রায় পাশাপাশি পেঁপে এইসব সবজির দামও কিন্তু অনেকটাই কমে এসেছে। এর পাশাপাশি খুলনাতে গরুর মাংসের দাম কমে গেছে। গরুর মাংসের দাম খুলনাতে যেটা গত সপ্তাহে আমরা দেখেছি যে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমেছে ব্রয়লার মুরগির দামও, ব্রয়লার মুরগির দামও প্রায় কেজি থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে আপনার লেয়ার এবং সোনালী যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর মাংসের দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। এর পাশাপাশি মাছের দামও অনেকটা কমেছে, মাছের দামও প্রায় কেজি প্রতি 50 থেকে 100 টাকা করে কমেছে। তবে এতে অনেকটা ক্রেতারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এরকম বাজার যদি কমতির দিকে থাকে এবং প্রয়োজনীয় যে দ্রব্যাদিগুলো রয়েছে সেই দ্রব্যাদিগুলোর দাম যদি আরো কমতির দিকে থাকে তাহলে তারা যারা সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের জন্য আসলে খুবই ভালো হবে। কারণ গত কয়েকদিন ধরে যে ঊর্ধ্বগতি ছিল বাজারে, সেই ঊর্ধ্বগতি থেকে বাজার এখন আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে আসছে, এটাকে তারা সাধুবাদ জানিয়েছে এবং তারা বলছেন যে বাজারের এই যে দ্রব্যমূল্য নিম্নগামীর দিকে রয়েছে এবং এটাকে নিয়মিত মনিটরিং করা এবং বাজার মনিটরিং এর যে বিষয়টি তারা বারবার দাবি করে আসছিলেন, সেই দাবিটি কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য যেন বাজার মনিটরিং এর যে বিষয়টি সেটি যেন সবসময় যেন নিশ্চিত করা হয়। আর ব্যবসায়ীরা একই কথা বলছেন যে সরবরাহ বেড়েছে এবং যেহেতু পাইকারি বাজারে দাম কমছে সেহেতু সে কারণেই আসলে মূলত আস্তে আস্তে আপনার খুচরা বাজারেও সেটাই প্রভাব পড়ছে এবং তারা বলছেন যে পাইকারি বাজারে যদি দাম এরকম কমতে থাকে তাহলে খুচরা বাজারে আরো দাম কমে আসবে এবং সেক্ষেত্রে ব্যবসায়ী এবং ক্রেতা এবং তারা তাদের মধ্যে যে ক্রয় মূল্য নিয়ে বা দ্রব্য মূল্য নিয়ে বা পণ্য মূল্য নিয়ে যে অধিক মূল্য নিয়ে যে অসন্তোষ ছিল সেই অসন্তোষটা আরো কেটে যাবে এবং এটাই মূলত আসলে খুচরা বাজারের ব্যবসায়ীরা সবসময় বলে থাকেন যে পাইকারি বাজার যদি দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় তাহলেই কিন্তু আসলে যে এই দাম কমে আসা যাবে। এবং খুলনাতে শুধুমাত্র কাঁচা ঝাল ব্যতীত আমরা দেখছি যে সবজি, মাংস এবং মাছ এবং সব এই ধরনের পণ্যের দাম আসলে গত যে 3-4 দিন আগেও যে দামে বিক্রি হয়েছে তার থেকে প্রায় 50 থেকে 100 টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজিতে এবং এতে ক্রেতারাও যেমন এটাকে সাধুবাদ জানিয়েছেন, তেমনি পাশাপাশি যারা বিক্রেতারা রয়েছেন তারাও বলছেন যে যেহেতু খুচরা বাজারে দাম কমছে সেহেতু তারাও এটাকে সাধুবাদ হিসেবেই দেখছেন। আর এই বাজারের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন জয়পুরহাট এবং খুলনা থেকে সহকর্মীরা। চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে জরুরি প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এছাড়া এসব প্রকল্পে দুর্নীতির শঙ্কা থাকলে তা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে নতুন সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল, লালদিয়া চর টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এই 3টি মেগা প্রকল্পের কাজ প্রায় 1 দশক ধরে চলমান। 2014 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের মহাপরিকল্পনা তৈরি হয় এ বছরের শুরুতে। 21,000 কোটি টাকার এই প্রকল্পে বিনিয়োগের কাজ শুরু করেছে সিঙ্গাপুর পিএসএ এবং সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। মাতারবাড়িতে প্রায় 18,000 কোটি টাকার গভীর সমুদ্র বন্দরে চ্যানেল নির্মাণ কাজ শেষ হবে 2026 সালের ডিসেম্বরে। এতে 12,892 কোটি টাকা ঋণ দিয়েছে জাপান। এছাড়া 3,000 কোটি টাকার লালদিয়া চর টার্মিনাল নিয়েও এগিয়েছে ডেনমার্কের মার্কস শিপিং। এসব নিয়ে এখন চলছে নানা আলোচনা। নীতি নির্ধারণী পর্যায়ে এইসব প্রকল্পগুলো কোনটা গুরুত্বপূর্ণ আছে, কোনটা অতিসত্বর প্রয়োজন আছে, কোনটা আমাদের ইকোনমির জন্য এখনই প্রয়োজন, এটা কাজে হাত দিতে হবে, এই সবগুলি বিবেচনায় সবার সাথে আলাপ করে আমার মনে হয় এই ব্যাপারে একটা সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা মনে করি এক্ষেত্রে চিটাগং বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে, কারণ চিটাগং পোর্টের এটা সন্নিকটে, এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি, পোর্টের সাথে অন্যান্য সারা দেশের যে কানেক্টিভিটি ওটার ব্যাপারে জোর দিতে হবে। গুরুত্ব বিবেচনায় কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি যেসব প্রকল্পে অনিয়মের অভিযোগ আছে তা নিয়ন্ত্রণে কঠোর হবার পরামর্শ সুশীল সমাজের। মেধাতার প্রকল্পগুলো রয়েছে যেগুলো আমাদের প্রাইড, অনার, ক্রাইসিস তাদেরকে খুব একটা সাময়িক প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু লং টার্মে প্রভাব বিস্তার করবে না। জনগণের টাকা, জনগণের অর্থে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয় এবং জনগণ যে ঋণ এবং ঋণের সুদ বহন করে সেই বিষয়টা অত্যন্ত বিবেচনাপ্রসূতভাবেই
এগুলো শুরু করা দরকার। দেশের মোট আমদানি রপ্তানির 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরকারের পতনের পর সিলেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মলে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়। ব্যবসায়ী নেতাদের দাবি, এসব ঘটনায় ক্ষতির পরিমাণ শত কোটি টাকার ওপরে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় প্রাণ ফিরছে নগরীর ব্যবসা বাণিজ্যে। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন দোকানপাট, শপিং মলে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধরা। লুটপাট করা হয় সেসব প্রতিষ্ঠানের মূল্যবান মালামাল। তবে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক হতে শুরু করে নগরীর ব্যবসা বাণিজ্য। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। মোটামুটি বালা আগে থেকে কিছু স্বাভাবিক হয়েছে, আর ব্যবসা বাণিজ্য মোটামুটি বালা চলে। আর সাধারণত এখন আমাদের বিদেশি কাস্টমার বেশি থাকে এই সময়, তো আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আতঙ্ক কাটিয়ে বিভিন্ন শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। নির্বিঘ্নে কেনাকাটা করতে পেরে খুশি তারা। মোটামুটি তো এখন পর্যন্ত কোনো সমস্যা দেখলাম না, সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হন না, কোনো সমস্যা নাই। আইসি মার্কেটও এখন ফ্যামিলি টেমিলি লইয়া সমস্যা নাই, মার্কেট চলে ভালো। ব্যবসায়ী নেতাদের দাবি, সহিংসতার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে শত কোটি টাকার উপরে। ব্যবসায়ীরা তো ব্যবসায়িকভাবে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়িকভাবে গত 1 মাস কোনো ব্যবসা করতে পারে নাই। এখন আমরা আশা করছি একটা সুন্দর ভবিষ্যতে আমরা যদি একটা সুন্দর ব্যবসাবান্ধব পরিবেশ পাই এবং ব্যাড ট্যাক্সের যন্ত্রণা থেকে আমরা একটু রেহাই পাই, তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দেয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি। শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপুর, হামদহ, প্রেরণা 71 চত্বর, কেসি কলেজের দেয়াল সহ বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকতে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ইতিহাস ও ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোর চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এসব গ্রাফিতির মাধ্যমে। চলতি সপ্তাহে স্বাভাবিক রয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম। গেল সপ্তাহে যে কন্টেইনার জট ছিল তাও কমতে শুরু করেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে মোট 40,528 একক কন্টেইনার রয়েছে। গেল সপ্তাহে যা ছিল 44,000-এর বেশি। এদিকে গত 24 ঘন্টায় ডেলিভারি হয়েছে 4,807 একক কন্টেইনার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কন্টেইনার জট কমিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে চট্টগ্রাম চেম্বার ও ডিপো অ্যাসোসিয়েশনকে। চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে এখন 117টি জাহাজ রয়েছে। এর মধ্যে 77টি জাহাজে পণ্য ওঠানামার কাজ চলছে। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া আসা স্বাভাবিক রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশের অভ্যন্তরে পানামা ওয়ারহাউসে সকল কার্যক্রম চালু রয়েছে। আজ ও আগামীকাল এই দুদিন বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে। খরা, বন্যায় ফলন কম এবং চলমান পরিস্থিতির কারণে পর্যটক সংকটে ক্ষতির মুখে ঝালকাঠির পেয়ারা চাষিরা। এতে কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কা তাদের। পরিস্থিতি স্বাভাবিক হলে শেষ সময়ে ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছে পেয়ারা চাষিরা। ভরা বর্ষায় ঝালকাঠির বিমরুলির পেয়ারার ভাসমান হাট, আটঘর ও কুরিয়ানায় চলে জমজমাট পেয়ারার বেচাকেনা। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও আসেন ভাসমান পেয়ারার হাটের সৌন্দর্য উপভোগ করতে। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে কমেছে পেয়ারার উৎপাদন। গত বছর 5,500 মেট্রিক টন পেয়ারা উৎপাদন হলেও এই বছর তা কমে হয়েছে 4,500 মেট্রিক টন। এছাড়াও চলমান পরিস্থিতির কারণে পাইকার, ক্রেতা ও পর্যটক কম থাকায় চাষিরা পড়েছেন বিপাকে। বন্যার জন্য অনেক গাছগাছালি নষ্ট হয়ে গেছে। এরপরে বর্তমান আমাদের রাষ্ট্রীয় যে পরিস্থিতির জন্য এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি কম থাকায় রোদে ফসল ফলে নাই। মৌসুমের শুরুতে পেয়ারার দাম মন প্রতি 150 থেকে 200 টাকা থাকলেও শেষ সময় বিক্রি করছেন 300 থেকে 400 টাকায়। এতে কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার আশা চাষিদের। 200 টাকা করে মন গেছে, 100 টাকা করেও মন গেছে। যখনকার ঝামেলা ছিল, তা এখনকার একটু ঝামেলা বুঝাইছে, এর কারণে এখন 400 টাকা 500 টাকা করে মন আছে।
চলমান পরিস্থিতি ও পেয়ারার ফলন কিছুটা কম থাকলেও দাম ভালো পাচ্ছেন বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেয়ারা যে স্থানীয় জাতের এই যে পেয়ারা, এই পেয়ারা চাষকে জনপ্রিয় করার জন্য বিশেষ করে এখানে যাতে গ্রাফটিং পদ্ধতিতে উন্নত জাত বাড়ি পেয়ারা, দুই, থাই পেয়ারা এসব জাতের আবাদ সম্প্রসারণেরও কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি বছর স্বাভাবিকভাবে 30% ফল ঝরে পড়লেও এবার বরি আবহাওয়ার কারণে পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার এবং এক্সে। ধন্যবাদ সাথে থাকার জন্য।